আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বার্টল্ট ব্রেস্টের বিখ্যাত উপন্যাস ৩ পয়সার উপাখ্যান। বইটির আজ ষষ্ঠ পর্ব। সেই সঙ্গে বইটির আজ দ্বিতীয় খণ্ড শুরু হচ্ছে। ব্যবসায়ী মেরি সয়ারের হত্যা। হাঙ্গরের আছে দাঁত, তার মুখেতে তা যায় দেখা। ম্যাকেটের আছে ছুরি, লুকিয়ে আছে তা রাখা। টেমসের ওই সবজেটে জলে মানুষ পড়ার আওয়াজ। কলেরা হয়নি, প্লেগেও মরেনি, এ তো ম্যাকিথের কাজ। স্যাম মেয়ার তো আজও নিখোঁজ, অনেক বড় মানুষও তাই। সবার টাকা ম্যাকিতে ট্যাঁকে, তবে প্রমাণ করা তো চাই। জেনি ট্রাউলারের দেহ পাওয়া গেল, বুকেতে গোজা ছোড়া। সবার সাথে ম্যাকিথও এলো, চোখ প্রশ্নেতে ভরা। কোচম্যান এলফন্স কোথায় গেল, সে কোথাও কেউ কি তা জানে? অনেক কিছু বলাবলি করে লোকে, ম্যাকিথ বলে না, শুধু শোনে। সোহোতে পুড়ে মরল জ্যান্ত এক বুড়ো আর 7টা বাচ্চা। কে কি জানো, বলে ফেলো সব। ম্যাকিথ তো জানে না কিছু, তাই সে নীরব। যখন দাঁত দিয়ে কেটে খায়, জল হয় লাল, হয় হাঙরের পাখনা। ম্যাকিথের হাত দস্তানা ঢাকা, তাই ধপধপে সাদা তার হাত দুখানা। চাকুবাজ ম্যাকিথের পাপগাথা। ম্যাকিথ লন্ডনের সাধারণ মানুষের কাছে জ্যাক দ্য রিপার বা সেই নাম না জানা খুনি যাকে সবাই চাকু বলে বুঝত, এমন কিছু মনে রাখার মতো লোক নয়। তাদের নাম মাঝে মাঝে বাজারে আসত বটে, কিন্তু কুখ্যাতির মাপকাঠিতে ট্রান্সভালের যুদ্ধের সেনানায়কদের পাশে সেসব নাম দাঁড়াতে পারবে না। এরা যত লোকের সর্বনাশ করেছে একটা ছুরি নিয়ে, সে তুলনায় কি আর করা যায়। কিন্তু মজার কথা হলো, লাইমহাউস বা হোয়াইট চ্যাপেলে বুয়ার যুদ্ধের নায়কদের থেকে চাকু অনেক বেশি বিখ্যাত। হোয়াইট চ্যাপেলের পাথুরে ব্যারাক বাড়ির বস্তিতে যারা থাকতেন, তারা পরিষ্কার জানতেন তার কৃতিত্ব বেশি। তারা জানেন চাকু যে পরিমাণ জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে, তার তুলনায় বইতে যাদের ছবি ছাপা হয়, সে জেনারেলদের জীবনে ঝুঁকি কিছুই নয়। লাইমহাউস আর হোয়াইট চ্যাপেলের নিজস্ব ইতিহাস আছে, আর তার শিক্ষা দেবার নিজস্ব পদ্ধতিও আছে। শিক্ষাদান শুরু হয় একেবারে কাঁচা বয়সে, আর সব বয়সের লোকই এই শিক্ষা দেবার কাজটি করে থাকে। সবথেকে ভালো শিক্ষক ছোটরা, কারণ তারা স্থানীয় রাজ পরিবারগুলির খবর সবথেকে বেশি রাখে। বইয়ের রাজাদের মতোই এই রাজারাও জানেন যারা নজরানা দিতে চায় না, তাদের কিভাবে শায়েস্তা করতে হয়। এদেরও ঠিক ভুলের মানদণ্ড আছে অন্যদের মতোই। সাধারণভাবে খুব একটা দুর্বলতার স্থান নেই। পুলিশও তার জায়গায় আছে। এরাও বইয়ের রাজাদের মতোই ইতিহাসকে বিকৃত করে ও প্রবাদ প্রতিম চরিত্র তৈরি করে। এক এক সময়ে কিছু প্রবল চরিত্র ধূমকেতুর মতো উঠে আসে, যেসব বাধা যুগ যুগ ধরে সরানো যায়নি, কয়েক সপ্তাহে সরে যায়। প্রথমেই কয়েকটা বেপরোয়া অপরাধ, একেবারে শিল্পীর মতো নিখুঁত পরিকল্পনা মতো, ব্যাস এরা বসে যায় রাজার আসনে। বস্তিতে যে চাকু নামে খ্যাত, সে যে এই জায়গায় আসবে কেউ ভাবতে পারেনি, সে নিজেও না। কিন্তু এসেছে। তার কাছের লোক তার অতীতটা চাপা দিতে চায়, তাই নিয়ে কেউ কথা বলে না। যখন সে শিক্ষানবিশ ছিল, তখন তাকে দিনের পর দিন এমন সব কাজ করতে হতো যা খুব একটা বলার মতো নয়। কিন্তু এই গ্যাং যে চাকু তৈরি করেছে, তা নিয়ে সবাই একমত নয়। সে নিজের নাম বলতো স্যানফোর্ড সিলস। কিন্তু ডার্টমুরে 1895 সালে একজনের ফাঁসি হয়, যার নাম পুলিশের খাতায় স্যানফোর্ড সিলস। যার ফাঁসি হয়েছিল সে কিন্তু আবার তারই ওই নাম, সে কথা স্বীকার করে যায়নি। যে কারণে স্যানফোর্ড সিলসের নাম ছড়িয়েছিল, তা হলো অল্প দিনের ব্যবধানে খোলা রাস্তায় ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ড। এই হত্যাগুলির জন্যই ডার্টমুরে ওই লোকটির ফাঁসি হয়। এ তো সবাই জানে। আর আমরা সাম্প্রতিককালে কেচনার ও ক্রুগের মামলায় দেখেওছি, মানুষ কখনো তাদের চোখে যে নায়ক, তার মৃত্যুর কথা মেনে নেবে না। তাই 1895 সালে শীতে ঘটে যাওয়া অনেকগুলো খুন বলা হলো চাকুর কাজ। এ খুনগুলো আসলে ডার্টমুরের কবরখানায় যে লোকটি এখন শুয়ে আছে, তার পক্ষে করা সম্ভবই ছিল না। আবার যে লোকটি ওই ফাঁসি যাওয়া লোকের নাম নিজের বলে চালায়, সেও এই সব খুন করেনি। এই লোকটি ক্রূর, নির্দয় ও অসম্ভব কুশলী। অন্যদের করা অপরাধের কৃতিত্ব সে যেভাবে আত্মসাৎ করত, তা সেই অপরাধগুলির থেকেও ভয়ঙ্কর। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যেভাবে ছাত্রদের কাজ নিজেদের নাম দিয়ে চালিয়ে দেয়, এই অপরাধ তার থেকে সামান্য কম।
মনে হয় এই খুনগুলোর পেছনে একটাই কারণ ছিল, তা হলো অন্নাভাব। সে শীত ছিল বড় সাংঘাতিক, আর কারো হাতেই কাজ ছিল না। এই লোকটি যে চাকু নাম নিয়ে দল তৈরি করেছিল, তার আরেকটা দুর্বলতা ছিল। সেই দুর্বলতার হদিশ তারা রাখবেন যাদের বই পাড়ায় ঘোরার বা বই পড়ার অভ্যাস আছে। বেশিরভাগ সফল শিল্পপতি, রাজনীতিবিদ, লেখক ইত্যাদির মতো এই লোকটি চাইতো তার সম্বন্ধে কাগজে লেখা হোক যে সে শুধু লাভের জন্য তার কাজ করে না। তার কাজ তার কাছে খেলা, বা বলা যায় তাকে সৃষ্টির আনন্দ দেয়। অথবা সে এই কাজ করে কোনো অচেনা অজানা দানবিক তাগিদে। বটতলার কাগজে তার নামে ক্রমাগত লেখা হতো, এবং তার কর্মকাণ্ডের মধ্যে এই খেলার ব্যাপারটাও উল্লেখ থাকত। কিন্তু সম্ভবত এই দানব আমাদের অন্য অনেক বিখ্যাত বন্ধুর মতো শুধু খবরের কাগজ পড়তে ভালোবাসত না। সে তার ব্যাংকের বই উল্টে দেখতে ভালোবাসত। সে যাই হোক, খুব তাড়াতাড়ি সে বুঝতে পারল সত্যিকারের লাভ আসে নিজের কর্মচারীদের থেকে। আর এই বুঝতে পারাটাই হলো সফল হওয়ার মূল মন্ত্র। প্রথমে দল ছিল ছোট, আর তাদের কাজকর্মও সেরকম। তখন তারা করত খুন, জখম করে ডাকাতি, আর অল্প কিছু ক্ষেত্রে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক লুটপাট। লুট করা মাল পাচারের ব্যাপারে এরা বেশ স্বকীয়তা দেখাত। একটা ঘটনা তো সারা পৃথিবীর কাগজে বেরিয়েছিল। একদিন দুজন বেশ ভারী চেহারার ভদ্রলোক এলেন হ্যামস্ট্রিটে এক কেতাদুরস্ত রেস্তোরাঁয়। কিছুক্ষণ তারা দাঁড়িয়ে চারদিক দেখলেন। তারপরে সুবেশ এক ভদ্রলোকের দিকে এগিয়ে গেলেন। এই লোকটা, একজন বলে উঠলেন, এই লোকটা এখানে বসে আমার টাকা ওড়াচ্ছে। আমার নাম কুপার আর এর নাম হক। আর এই আমার সাথে এ হলো জজ সাহেব। রায় এখনই কার্যকর করা হবে। ওর অনামিকায় যে আংটি পরে আছে তার দাম 200 পাউন্ড, আর বাইরে ওর যে গাড়ি দাঁড়িয়ে আছে তারও দাম ভালোই হবে। আমরা দেখব কত যখন নিলামে তুলব। এই সময় রেস্তোরাঁর বেয়ারাটা ছুটে আসত। তাদের এই লোকটিকে তার পাওনাদারদের হাত থেকে বাঁচাতেই হবে। আর লোকটিও তখন বলতো সে তার ধারের কথা অস্বীকার করছে না, কিন্তু এভাবে তার থেকে তার জিনিসপত্র নিয়ে নেওয়া সে মানবে না। এরপরে তিনজন ও রেস্তোরাঁয় এরও কয়েকজন ভদ্রলোক বেরিয়ে আসতেন ওর গাড়িটা দেখতে। কাছাকাছির কোনো নিলাম ঘরে নিলাম হতো। এরপরেই ঋণের দাতা ও গ্রহীতা সবাই সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতেন। বলা বাহুল্য উক্ত গাড়িটি চুরি করে আনা। নিলাম ঘরে গাড়ি ও আংটি বিক্রি করে চাকু ভালোই লাভ করত। চোরাই বাজারে যদি সে সব বিক্রি করত, তাহলে সে এর অর্ধেকও দাম পেত না। এ রাস্তাটা নতুন, কিন্তু বারবার ব্যবহার করা যায় না। চুরি করার আসল সমস্যা হলো চোরাই মাল বেচা। দল বড় করার এটাই সবথেকে বড় অন্তরায়। 1896-এর শেষের দিকে হঠাৎ এই চাকু কোথায় উধাও হয়ে গেল, আর জিমি বেকেট নামে একটি শান্তশিষ্ট লোক সোহোতে মেঝেতে বসানোর পাথরের একটা দোকান খুলল। পাশেই তার একটা কাঠের গোলাও ছিল। কোনো বাড়ি ভাঙা হলে সে সেখান থেকে পুরনো পাথর কিনে নিত, আর রসিদের ব্যাপারে সে ছিল খুব কড়া। তারপর হোয়াইট চ্যাপেলে ভীষণ রকম পাথর চুরি শুরু হয়ে গেল। মিস্ত্রিরা যখন দুপুরের খাবার খাচ্ছে, ছোট ছোট গাড়ি এসে দাঁড়াতো, আর এই সব পাথর তুলে নিয়ে পালিয়ে যেত। তাদের বাধা দেবার কথা কেউ ভাবত না। স্বভাবতই সন্দেহ এসে পড়ল জিমি বেকেটের দোকানের ওপর। কিন্তু বেকেটের কাছে তো সব মালের পাকা রসিদ রয়েছে। একদিন তো জাহাজঘাটার কাছে গোটা একটা রাস্তাই চুরি হয়ে গেল। এবারে চুরি হলো কাঠের ব্লক। সন্ধেবেলা যখন লোক চলাচল, গাড়ি ঘোড়া সব থেকে বেশি, কয়েকজন মজুর এসে রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দিলেন। তারপর রাস্তা থেকে কাঠের ব্লক সব নিয়ে আসা গাড়িতে বোঝাই করে চলে গেলেন। ব্যাপারটা কিন্তু কাগজে এলো না। সেই সময় কাউন্টি কাউন্সিল একটা ব্যাপার নিয়ে তদন্ত করছিলেন। একটি সংস্থা কিছু পুরনো নথির জোরে একটা বরাত পেয়েছিল কয়েকটা রাস্তা মেরামতের। সেই রাস্তাগুলো আগেই কয়েকটি ছোট সংস্থা মেরামত করে গিয়েছে, এবং তখন মেরামতের কোনো প্রয়োজনই নেই। কিন্তু বরাত অনুযায়ী এই বড় সংস্থাটিকে মেরামতের জন্য পুরো খরচই দিতে হবে। স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষ চাননি কেউ এই দুটি ঘটনাকে জুড়ে 2 আর 2 4 করুক, তাই খবরটা কাগজে প্রকাশিত হয়নি। এ সময় আবার কিছু খুন খারাপির ঘটনা ঘটল, যা বলা হয় চাকু আর তার দল করেছে। এসবও কাগজে প্রায় জায়গা পেলই না বলা যায়, কারণ যারা মারা পড়েছেন সবই একেবারে নিচু তলার লোক। এরা সব অপরাধী, আর মারা গিয়েছে নিজেদের মধ্যে কাটাকাটি করতে গিয়ে। এক্ষেত্রে এই গ্যাংই যে খুনগুলো করেছে তা নিয়ে সন্দেহের অবকাশ কম। এ সময় চাকুর দল রাস্তায় খুনোখুনি বন্ধ করে মন দিল বাড়ি বা দোকান ভেঙে লুটপাটে। এদের হাতযশ দেখা গেল একেবারে বড় মাপের লুটে, যাকে বলা যায় লুটি তো ভাণ্ডার।
1897 সালে চাকুর দলের স্থায়ী সদস্যের সংখ্যা 120 ছাড়িয়ে গিয়েছে। খুব সাবধানে দল তৈরি করেছে চাকু। 2 কি 3 চাক্ষুষ দেখেছে তাকে। সে দলের মধ্যে ডাকাত, আড়কাঠি, আইনজীবী সবই ছিল। চাকু নিজে ডাকাতির কাজে বিশেষ মন দিত না, আর তা সে স্বীকারও করত। কিন্তু সে ছিল প্রকৃত দক্ষ সংগঠক। আর সকলেই তো জানেন আজকের দিনে সব মুকুটই শুধু সংগঠকদের মাথাতে স্থান পায়। তাদের ছাড়া চলবেই না যে। অবিশ্বাস্য রকম কম সময়ে এই চাকুর দল দোকান ভাঙার পুরো ব্যবসাটা একেবারে কবজা করে ফেলল। এখানে কেউ একা ঢুকতে গেলে তার সমূহ বিপদ। আর পুলিশকে নিজেদের দলের কাজে লাগানোর ব্যাপারে এ দলের কোনো রাগঢাকের ব্যাপার নেই। বেকেটে যে পুলিশের বড় কর্তাদের সাথে দহরম মহরম আছে এ তো সবাই জানে। পুলিশের হাতে তুলে দেওয়া ছিল এ দলের শৃঙ্খলা রক্ষার একটা বড় পন্থা। 1898 সালের শুরুর দিকেই যারা দলের প্রতিষ্ঠাতাকে চিনত তারা সকলেই পুলিশের হাতে ধরা পড়ে বেশ কয়েক বছর জেল খাটতে চলে গিয়েছে। একদিন বেকেট ম্যাকিট হয়ে গেলেন। এই ম্যাকিট শহরে অনেকগুলো দোকান খুলেছেন, যেসব দোকানের নাম দোকান, আর তার সস্তার মালে ভরা। জিমি বেকেট উধাও হয়ে গেলেন তার কাঠের ব্যবসা ছেড়ে। শোনা গেল তিনি নাকি কানাডা চলে গিয়েছেন। আর তখনই অপরাধ মহলে হাজির হয়ে তার মাথায় বসলেন একজন, যাকে সবাই চিনল ওহারা নামে। বেকেট নিশ্চয়ই ম্যাকিতের কাছে ওহারাকে সুপারিশ করেছিলেন, কারণ দেখা গেল ম্যাকিত ওহারাকে খুবই খাতির করছেন আর তার কাছ থেকে প্রচুর মাল কিনছেন। তার মানে ওই আরকাঠি সম্প্রদায়ের আর কোনো প্রয়োজনীয়তাই রইল না। সংস্থা বাঁধা খদ্দের পেয়ে তরতর করে বাড়তে লাগলো। তাই ম্যাকিত তার দোকানে জিনিসের দাম রাখতে পারতেন খুবই কম, তবে জানতেন না এরপরে তিনি ঠিক কি পেতে চলেছেন। এরপরে বুঝলেন এমন সব দ্রব্যের কারবার করা ভালো যার চেহারা প্রয়োজন মতো দোকানদারেরাই বদলে দিতে পারে। এইবারে যে প্রশ্নটা বড় হয়ে উঠল তা হলো মূলধনের চাহিদা। মূলধন জোগাড় করতে হবে। রাহাজানি বাড়াতে গেলে দল বাড়াতে হবে, আর তা করতে গেলেও বাড়তি টাকার দরকার। অত টাকা ম্যাকিতের কাছে নেই। সব ব্যবসায়ী যে ধরনের দোটানায় ভোগার ভয় পান, সেখানে এসে দাঁড়িয়েছেন ম্যাকিত। যদি মাল সরবরাহকারী সংস্থা বাড়াতে হয় তাহলে বিপণনের কেন্দ্র বা দোকানও অনেক বাড়াতে হবে। আর যদি দোকান বাড়িয়ে ফেলেন তাহলে বর্তমান অবস্থায় মাল সরবরাহ করে ওঠা যাবে না। কাজেই চাহিদা ও যোগানের যুগপৎ দাবি মেটাতে এটাই দাঁড়ায় দুই বাড়াতে হবে একসাথে। অনেক দোকানের গোষ্ঠী বাজারে ব্যবসা করে খাচ্ছে আগে থেকেই। তাদের সাথে ব্যাংকের সম্পর্ক বেশ ভালো। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে দুর্দান্ত প্রতিযোগিতায় মত্ত। এদের হটিয়ে বাজারে জায়গা করে নিতে যত অর্থের প্রয়োজন ম্যাকিতের কাছে তা নেই। এইরকম একটা অবস্থায় ম্যাকিত পলি পিচামের পানি গ্রহণ করলেন। এক গ্রীষ্মের সন্ধ্যায় একটা পুরনো ঘোড়ার গাড়ি হাঁকিয়ে ম্যাকিত চলে গেলেন পশ্চিম শহরতলির দিকে, যেখানে থাকতেন ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের মিস্টার মিলার। তার পরনে হালকা ছাই রঙা স্যুট, আর এ সময়ে গাড়িতে যেতেও মন্দ লাগার কথা নয়। কিন্তু মনে আনন্দ ছিল না ম্যাকিথের। বিয়েটা করে তিনি খুশি নন। তার আগের সব স্ত্রীর থেকে পলিকে দেখতে অনেক বেশি সুন্দর। এটা যখন মনে হচ্ছে ধরে নেওয়া যেতে পারে তিনি তার স্ত্রীকে ভালোবাসেন। কিন্তু বয়স তো আর 20-র কোঠায় দাঁড়িয়ে নেই। কাজেই নতুন বউকে নিয়ে ঠিক প্রেমে গদগদ হতে পারছেন না ম্যাকিত। মাথায় বারবার একটা চিন্তা আসছে, আর সেটা তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার বারবারই মনে হচ্ছে বউ নয়, তার একটু কুকুরছানা লাভ হয়েছে। বাড়ির সিঁড়িতে এসে মিস্টার মিলার ম্যাকিতকে অভ্যর্থনা জানালেন। তার পেছনে তার পত্নী। মহিলার বয়স 50 পার হয়ে গিয়েছে। তিনি ম্যাকিতের সাথে প্রায় পুত্র স্নেহ নিয়ে কথা বললেন। চা পান হলো। মিস্টার মিলার পুরনো দিনের গল্প করছিলেন। এই ব্যাংকের অনেক পুরনো ঘটনাও বললেন। এ ব্যাংকের প্রতিষ্ঠাতা কাজ করতেন রসচাইল্ডদের কাছে। সে সময় সেই রসচাইল্ড গোষ্ঠী তাদের প্রথম বড় বড় লড়াইগুলি লড়ছে। এই প্রতিষ্ঠানের নাম ছিল টক। মিলার একটা গল্প বললেন যা টক তাকে বলেছিলেন। তখন রসচাইল্ডদের ব্যবসা বেশ ফুলে ফেপে উঠেছে, আর তাদের মহাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী পরিবার বলে গণ্য করা হয়। লন্ডন অফিসের কর্ণধার নাথানিয়েল রসচাইল্ড একটা নতুন পরিকল্পনা করলেন। সেও এক যুদ্ধের সময়। এই রসচাইল্ডদের প্রধান ব্যবসা ছিল নানা রকম সরকারি প্রকল্পে টাকা খাটানো। সব প্রকল্প যে যুদ্ধের সাথে যুক্ত এমন নয়, কিন্তু কিছু প্রকল্প ছিল যুদ্ধ সংক্রান্ত। বড় বড় খদ্দেরদের সাথে ব্যাংকের লেনদেন ছিল জটিল, তবে এরকম খদ্দেররা অনেক বাড়তি সুবিধা পেতেন। অসংখ্য ঘটনার ফলে যা আগে থেকে আঁচ করা যায়নি, বাজার তখন হয়ে গিয়েছিল ভীষণ চড়া। সব লেনদেনের ওপর চড়ে গিয়েছিল অনেক বাড়তি খরচ, আর এর জন্য দায়ী ছিলেন অনেক লোক যাদের পরিচয় জানা যায় না।
অর্থাৎ যে মূল্যে চুক্তি হতো দিতে হতো তার থেকে অনেক বেশি। বুড়ো নাথানিয়েল তখন অবশ্য যুবক। ঠিক করলেন তিনি আগে থেকে এই বাড়তি খরচ ধরে নিয়ে চুক্তি করবেন, কিন্তু চুক্তি একবার হয়ে গেলে তার থেকে বেশি খরচ করবেন না কোনো মতেই। এইভাবে তিনি লগ্নি জগতে একটি গুণের অনুপ্রবেশ ঘটাতে চাইলেন, ব্যক্তিজীবনে যাকে আমরা বলি সততা। ব্যাপারটা অতিরিক্ত বেপরোয়া হয়ে যাচ্ছে এমনটাই মনে করলেন অন্য রথস্টাইল্ডরা ও বিবিধ ব্যাংকের কর্ণধার। তারা তাকে নিরস্ত করতে চেষ্টা করলেন, কিন্তু রথস্টাইল্ড সংস্থার কর্ণধার তাতে কর্ণপাত করলেন না, আর তার পরিকল্পনা কার্যে রূপান্তরিত করলেন। বাগানের রডোডেনড্রান ফুলের শাড়ির দিকে তাকিয়ে মিলার রথস্টাইল্ডের এই কীর্তির কথা বলছিলেন। নাথানিয়েল এর এই কাজের ফলে তার পরিবারের বাকিদের তখন চুল ছেঁড়ার অবস্থা। কয়েকজন তো নার্ভের রোগের চিকিৎসকের পরামর্শও নিল, এমনকি তাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক বেসরকারি মানসিক হাসপাতালে আটকে রাখার চেষ্টাও করা হয়েছিল। তবে বাড়ির সবার থেকে বেশি ঝামেলা পোয়াতে হয়েছিল সেই পাগলাগারদের চিকিৎসকের, কারণ তাকে নাথানিয়েলের পুরো পরিকল্পনাটা তার থেকে শুনতে হয়েছিল। আর একবার শোনার পরেই তিনি এরকম রোগীকে আর সেখানে রাখার সাহস করেননি। ডাক্তার তার দুজন সহকারীকে সঙ্গে নিয়ে নাথানিয়েলের অফিসে এলেন। চিন্তার কিছু নেই মিস্টার রথস্টাইল্ড, আপনার ভাইরা আমাকে বলেছে আপনি চমৎকার সব পরিকল্পনা করছেন আজকাল, কিন্তু অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আপনাকে আমি একটা সুন্দর বাড়িতে নিয়ে যাব, ওয়েলসে। সেখানে আপনি কিছুদিন বিশ্রাম করবেন। এসব নিয়ে আর ভাববেন না। আমি শুনবো আপনার চমৎকার সব পরিকল্পনার কথা, সেখানে বসে আমি শুনব। কথা দিচ্ছি, কিচ্ছু বলতে হবে না। আপনি যা বলবেন আমি তা আগেই মেনে নিচ্ছি। আপনাকে বুঝতে আমার একটুও অসুবিধে হচ্ছে না। আপনি যা বলছেন সেটাই ঠিক। আপনার পরিবারের লোকেরা ভুল বলছে। আপনার কোনো খরচ করার কথা নয়, করতেও হবে না। আচ্ছা, চট করে বলুন তো ১৩ গুণ ৪ কত হয়? ডাক্তারকে তো এরপর চলে যেতেই হলো, কিন্তু নাথানিয়েল জন কোণঠাসা হয়ে পড়লেন। কেউ কথা রাখেনি, কেউ চুক্তিমতো কাজ করেনি, কিন্তু তাকে তো চুক্তি মেনে চলতেই হয়েছে। অবশেষে একদিন এই পরিকল্পনার সাফল্য লাভ করল। তবে এটাও বলতে হবে, তার ভাইদের যতটা ভুল বলে সবাই পরে ভেবেছিল, তারা ততটা ভুল ছিলেন না। পরিবারের ভাগ্য তখন সুতোয় ঝুলছে। তবু সাফল্য এলো, কারণ এই পরিকল্পনা ছিল অভিনব ও অপ্রত্যাশিত। সবাই যখন অনেক বাড়তি পয়সা চাইছে, রথস্টাইল্ডরা কিছুই বাড়তি চাইছেন না। স্বাভাবিকভাবেই সব সরকারি বরাত চলে আসতে লাগলো রথস্টাইল্ডদের হাতে। কিছুদিন পরে অবশ্য অন্যরাও এই পন্থা নিতে শুরু করলেন। আজ সব চুক্তি হয় একদম সততার সাথে, কিন্তু কাউকে একদিন তার জন্য লড়তে হয়েছিল। লড়াই না করে মানবজাতি প্রগতির সোপানে উঠতে পারে না। ম্যাকিট মিলারের কাহিনী বোঝার চেষ্টা করছিলেন। খানিক বুঝেছিলেন বটে, কিন্তু পুরোটা বুঝছিলেন না কোনো মতেই। এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয়, গল্পের শেষে বললেন মিলার, মানুষের ব্যবসার ব্যাপারে সবকিছু চেষ্টা করে দেখা উচিত। কি আপনার তা মনে হচ্ছে না? কাউকে যদি আগে বাড়তে হয় আর বছরের শেষে সে মোটা টাকার বাড়তি লাভ করতে হয়, তাহলে সবকিছু করে দেখা দরকার। এমনকি যে রাস্তাতে মনে হচ্ছে বিশেষ লাভ হবে না, সে রাস্তাতেও। চা পান করতে করতে গভীরভাবে ভাবছিলেন ম্যাকিট। তার হাতের বুড়ো আঙুল চায়ের কাপে ডুবে রয়েছে। সে খেয়াল তার তখন নেই। তার মনে হলো তার ব্যবসার পরিকল্পনার ওপর মিলারের তেমন আস্থা নেই, আর মিলার তাকে বোঝানোর চেষ্টা করছেন প্রকৃত ব্যবসা বুদ্ধি কাকে বলে। কাজেই মিলার থামলে ম্যাকিটের তার নিজের পরিকল্পনার কথা খোলসা করে বোঝানো দরকার। মিলার একসময়ে থামলেন। কথা শুরু করার আগে ম্যাকিট তার কোটের পকেট থেকে অনেক খবরের কাগজের কাটিং বার করলেন। এসবই দোকান, ছোট ব্যবসায়ের স্বাধীনতা ইত্যাদি নিয়ে লেখা তার নিবন্ধ। জায়গায় জায়গায় লাল পেন্সিল দিয়ে গোল করা। মিলার দেখলেন এসব তিনি আগেই পড়েছেন। একটা মোটা চুরুটের শেষ মাথাটা দাঁত দিয়ে ছিঁড়ে বাইরে রাস্তায় ছুঁড়ে ফেললেন ম্যাকিট। তারপর বেশ তড়িবৎ করে সেটা ধরালেন। তার আরও অনেক পরিকল্পনা আছে, যা তিনি এখনও কোনো নিবন্ধে লেখেননি। ম্যাকিট মিলারকে বোঝানো এখন তার প্রধান কাজ হলো খদ্দেরদের চরিত্র অনুধাবন করা। খদ্দের যখন দোকানে আসে তখন সে সন্দেহপরায়ণ, কৃপণ ও সিদ্ধান্ত নিতে অপারগ এক ব্যক্তি। সে ধরেই নেয় বিক্রেতা তার বন্ধু নয়, বিক্রেতা তাকে ঠকানোর জন্য ওত পেতে বসে থাকা এক প্রাণী। ফলত যেটা হয়, ক্রেতাকে বন্ধু বানাবার চিন্তাই ছেড়ে দেয় বিক্রেতা। কাজেই সে কখনোই সাধারণ ক্রেতাকে উঁচুমানের ক্রেতায় রূপান্তরিত করতে পারে না। বিক্রেতা ম্রিয়মাণভাবে তার পসরা সামনে সাজিয়ে দেয়, আর শুধুমাত্র ক্রেতার প্রয়োজন বা কখনো লোভ, এছাড়া
আর তার ভরসা করার মতো হাতে কিছুই থাকে না। কিন্তু এর ফলে ক্রেতার সঠিক মূল্যায়নটাই হয় না। আসলে বাইরে থেকে দেখে যা মনে হয়, একজন ক্রেতার মধ্যে তার থেকে অনেক বেশি সম্ভাবনা লুকিয়ে থাকে। হয়তো অতীতে তার পরিবারের কারোর কোনো খারাপ অভিজ্ঞতা অথবা জীবনে চলার পথে কোনো আঘাত তার মনকে পাকাপোক্ত সন্দেহের বাসা বানিয়ে দিয়েছে। কিন্তু গভীরে কোথাও তার মনেও একটা আশা আছে যে সে একদিন একজন সত্যিকারের ভালো ক্রেতা বলে স্বীকৃত হবে। কারণ আসলে সে তো কিনতে চায়। তার তো কত কিছু দরকার। কিছু দরকার না থাকলে তো তার ভালো লাগে না। তাই এমন কাউকে তো চাই যে তাকে বুঝিয়ে দেবে যে তার অনেক কিছু দরকার। সে তো কত কিছুই জানে না। সফল বিক্রেতা হতে গেলে টেবিলে চায়ের চামচ ঠুকে বললেন ম্যাকির, আগে হতে হবে একজন শিক্ষক। বিক্রি করা মানে হলো অজ্ঞানতার অন্ধকারের সাথে লড়াই। মানুষের মনে যে ভয়াবহ অজ্ঞানতা বাসা বেঁধে আছে তার সাথে সম্মুখ সমর। কতটা খারাপভাবে সে বাঁচছে এটা কটা লোক বোঝে? এরা ঘুমের শক্ত ক্যাচক্যাচ করা বিছানায় বসে, বিচ্ছিরি দেখতে বাঁকাচোরা চেয়ারে। এদের চোখ এবং এদের নিতম্ব প্রতিনিয়ত আহত হচ্ছে, কিন্তু সেটাই এরা বুঝতে পারছে না। অল্প বোঝে বটে যখন অন্যরকম কিছু দেখে। এদের শিশুদের মতো বোঝানো দরকার যে তাদের কি কি জিনিস দরকার। যা দরকার তাই কিনতে হবে, শুধু কিনে রেখে দেবার জন্য কোনো কিছু কেনা নয়। আর তাদেরকে ঠিকটা বোঝাতে গেলে তাকে তাদের বন্ধু হতে হবে। যে কিছু কেনে না তাকে দেখে মনে হয় লোকটা করুণার যোগ্য, কৃপণ। তাকে দেখে সবাই এটাই ভেবে নেয় কেউ তাকে পছন্দ করে না। কিন্তু একজন বিক্রেতার এরকম ভাবলে চলবে না। তাকে বন্ধু হতে হবে, ভালো বন্ধু। একেবারে ভালো লাগছে না তখনও বন্ধুর মতো আচরণ করতে হবে। বলতে বলতে ঠিক কতটা উত্তেজিত হয়ে পড়েছেন সেটা ম্যাকিট খেয়াল করেননি। এটাই তার সব দোকানের দুর্বল জায়গা। তার দোকানদারেরা ঠিক বন্ধু হয়ে উঠতে পারে না। তিনি নিয়মিত ক্রেতাদের কাছ থেকে খবর নেন, আর যারা কাজ ঠিকমতো করতে পারছে না তাদের শাস্তির ব্যবস্থাও করেন। কিন্তু তাতে লাভ বিশেষ হয় না। বড় দোকানের অনেক সুবিধা আছে। কর্মচারীদের হাসি মুখে থাকার জন্য সবসময় চাবুকের ভয় থাকা দরকার। কিন্তু আসলে কি হয়, যদি কোনো ক্রেতা জিনিস পছন্দ করতে বেশি সময় নিয়ে ফেলেন, বিক্রেতা বেজার হয়ে দোকান ঘরের ভাড়ার কথা ভাবতে থাকেন, যা বাকি পড়ে গিয়েছে। আর তারপর যদি সেই বিক্রেতা কিছু না কিনে চলে যান, তখন তো দোকানদারকে দেখে মনে হবে তার মাথার ওপর গোটা পৃথিবী ভেঙে পড়েছে। দোকানদারের দুর্দশার জন্য যদি তাকে দায়ী করা হয়, তাহলে সেটা কোনো ক্রেতার ভালো লাগবে? যদি দোকানদার তাকে বুঝিয়ে দেন কিছু না কিনে চলে যাওয়ার ফলে তিনি দোকানদারকে খতম করে দিচ্ছেন, তাহলে ক্রেতা মনে মনে রেগে যাবেন। হৃদয় মৃত্যুর শীতলতা থাকলেও মুখে হাসিটি ঠিক ধরে রাখতে হবে। আমি ওদের শেখাবো কিভাবে খুশি থাকতে হয়। দরকার হলে কাঁকড়া বিছে দিয়ে ভয় দেখিয়ে শেখাবো। ভাবতে ভাবতে ম্যাকির একটা বিশাল রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। একটু হেসে আবার কথা বলতে থাকলেন। জনগণের যে কোনো জিনিস পাওয়ার ব্যাপারে যে দুর্বল ও অপরিণত ক্ষুধা রয়েছে তাকে কিভাবে চাঙ্গা করা যায় তা নিয়ে নিজের অনেক মতামত ব্যক্ত করলেন ম্যাকির। একসাথে এলোমেলোভাবে রাখা নানা রকম জিনিস দারুণ কাজে দেয়। তাতে ক্রেতা আবিষ্কার করতে পারে খুব প্রয়োজন আছে এমন কোনো জিনিস তার নজরে পড়ে যায়। তখন তার দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে যায়। একটা কিছু খুঁজতে গিয়ে সে অন্য কিছু পেয়ে যায়। অনেক জিনিসের নিচে সে হঠাৎ একটা সাবানের বার পেয়ে যায়, যা তার খুবই দরকার। তার অ্যাপ্রন কাচার জন্য সেটার দরকার নেই, কিন্তু অন্য কিছুর জন্য দরকার। সে সাবানটা কিনে ফেলে। কি জন্য দরকার তার এখন জানা নেই। হ্যাঁ, এইবারে বলা যেতে পারে সে প্রকৃত খরিদ্দার হয়ে উঠতে পেরেছে। দাম ব্যাপারটা অবশ্যই অনেক কিছু ঠিক করে দেয়। দামে যদি অনেক তারতম্য থাকে তাহলে খদ্দের ক্লান্ত হয়ে পড়ে। সে হিসেব করতে শুরু করে। এটা হতে দেয়া যাবে না। একটা নতুন পদ্ধতি চালু করতে চান ম্যাকির। এতে সবকিছুর দামই কয়েকটা দলে পড়বে। নিশ্চিন্ততার নেশায় বুঁদ হয়ে যায় যে কোনো মানুষ, যখন সে মনে করে তার কাছে যা টাকা আছে তাই দিয়ে সে অনেক কিছু কিনে ফেলতে পারে। কি, এই এত বড় আসবাবের দাম মাত্র এই? আর এই জটিল দাড়ি কামাবার যন্ত্রের দামও তো তার থেকে বেশি নয়। কিন্তু দাম ফেলতে হবে খুব ভেবেচিন্তে। মোটা অঙ্ককে লোকে বেশি ভয় পায় বেশি অঙ্কের থেকে। যেমন কোনো কিছুর দাম 2 সিলিং শুনে যে মহিলা আঁতকে উঠছেন, তিনি হয়তো স্বচ্ছন্দে 1 সিলিং 11 পেন্স ও 8 পেনি দিয়ে দেবেন। মিলার এখন সন্দিগ্ধ চোখে ম্যাকিতের দিকে তাকিয়ে আছেন। তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে। ম্যাকিতের পালে এখন হাওয়া লেগে গিয়েছে। তিনি এখন প্রবল উৎসাহে বোঝাচ্ছেন তার দরদাম করা দোকানের পরিকল্পনা। এখানে থাকবে মাত্র কয়েক রকম জিনিস আর 3 বা 4টি দামে। লোকের সুবিধার জন্য কিছু জিনিস একসাথে জড়ো করে রাখলে কোনো ক্ষতি নেই।
মনে করা যাক কেউ বাগানে বসার জন্য চেয়ার কিনবেন। এবার এর মধ্যে থাকবে মাঝখানে চা রাখার টেবিল, পা রাখার পাদানি, মাথার উপরে ছাউনি। সবগুলোর দাম যোগ করলে সবথেকে বেশি দামের যে দল আছে তার থেকে বেশিই হবে। কিন্তু আলাদা আলাদা করে ধরলে সবগুলোই ৩-৪টি দামের দলের মধ্যে পড়ে যাবে। ছোট দোকান যারা নিজেদের মাল নিজেরাই সেখানে বসে তৈরি করে, যেমন জুতোর দোকান, জাঙ্গিয়ার দোকান বা তামাক পাতার দোকান যেমন চলছিল তেমনই চলতে দেওয়া হবে। তবে এদের ধারে বেশি জিনিস দেয়া যাবে না। তবে বড় দোকানে সব একেবারে হাত হতে হবে মালে ঠাসা। আর এক একটি জিনিসের দাম হলো আসল। তা এমন হতে হবে যে শুনেই লন্ডন শহরে তাক লেগে যাবে। আর পুরোটা শুরু হবে বিশেষ সপ্তাহের কেনাবেচা এই বলে প্রচার করে। মিলার তার স্ত্রীকে ইশারা করলেন। মিসেস মিলার ভয়ে ভয়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। পক্ষকেশ মিলার তার অতিথির দিকে তাকিয়ে থাকলেন চিন্তিতভাবে, যেন কি বলবেন ভাবছেন। মিস্টার পিচাম আপনার বিয়ের ব্যাপারটা কিভাবে নিয়েছেন? বললেন মিলার। মেনেছেন শেষ পর্যন্ত? দেখুন উনি পাষাণ হৃদয় নন, বললেন ম্যাকিথ। তাই বুঝি? মিলার দৃশ্যত অবাক। ম্যাকিথ তার কাপ থেকে অনেকটা চা একসাথে গলৎকরণ করলেন। কিছুক্ষণ দুজনেই চুপ। পাশে রাস্তায় কয়েকটি ছেলেমেয়ে চেঁচামেচি করে খেলা করছে। কিছু একটা নিয়ে খুব তেজের সাথে দিব্যি কাটছে তারা। মিলার আস্তে আস্তে বলে চললেন, তাহলে তো কোনো অসুবিধে নেই। বুঝতেই পারছেন আমরা চাই এই ব্যাপারে আপনার সাথে আপনার শ্বশুর মশাই থাকুন। সেটা না হলে অনেকে আমাদের প্রশ্ন করবেন আমরা মিস্টার পিজামকে সাথে নিলাম না কেন। আপনার সব পরিকল্পনা উনি সবথেকে ভালো বুঝবেন। হাজার হোক এখন উনি আপনার আত্মীয়। আপনি মিস্টার পিজামকে সাথে করে নিয়ে আসুন। ৫ মিনিটের মধ্যে সব কথা পাকা হয়ে যাবে। কিন্তু আমি যদি আমার শ্বশুর মশাইয়ের থেকে কোনো সাহায্য নিতে না চাই? ফস করে প্রশ্ন করে বসলেন ম্যাকিথ। উত্তেজিত হবেন না ম্যাকিথ। উত্তেজিত হবার কোনো কারণ নেই। এটা তো বোঝেন যে আমাদের সাবধানে পা ফেলতেই হয়। ব্যাংকের মালিক আমরা নই। মালিক হলো ওই ট্রক নামে মিষ্টি মেয়েটা। মানছি আপনার অনেকগুলো দোকান আছে, কিন্তু সত্যি কথা বলতে কি আপনার দোকানের থেকে আপনার পরিকল্পনাগুলোর ব্যাপারে আমাদের উৎসাহ বেশি। দোকানের ব্যাপারটা ঠিক আছে, তবে এমন কিছু নয়। আপনার এই দারুণ সব প্ল্যান, যেমন একদম বিশেষ বিক্রির সপ্তাহ, ছোট ব্যবসায়ী স্বাধীন থাকার ইচ্ছাকে কাজে লাগানো, এইগুলো আমাদের খুবই ভালো লেগেছে। তাড়াতাড়ি ম্যাকিথ মিলারের বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন। বেশ খানিকটা পথ চললেন পায়ে হেঁটে। এখন অন্ধকার হয়ে গেছে। হাঁটতে হাঁটতে হাতের ছড়িটা দিয়ে মাঝে তিনি আশপাশের বাড়ির বাগানের গাছে আঘাত করছিলেন। মেজাজ একেবারেই নষ্ট হয়ে গেছে। এর আগের দিন বিকেলে পলি তার সাথে পার্কে বেড়াতে এসেছিল। ২ ঘন্টা পর সে বাড়ি চলে যায়। ওকে আটকাবার সাহস ছিল না ম্যাকিথের। আচ্ছা বিয়ে করলাম কেন? পরদিন মিলার আর হথর্নের সাথে আরও কিছু আলোচনা হলো। এতে অবস্থা পাল্টালো না কিছুই। একটা ব্যাপারেই একমত হতে পারা গেল, তা হলো পরের আলোচনা কবে হবে। তার পরিকল্পনা যে কত দুর্দান্ত ম্যাকিথ তা বোঝাবার আপ্রাণ চেষ্টা করলেন। কত সহজে প্রতিযোগিতার পেছনে ফেলে তিনি এগিয়ে যাবেন তা একেবারে জলের মতো বুঝিয়ে দিলেন। তার মনোযোগ দিয়ে সব শুনলেন তারা ও সব শুনে বললেন, সবই এখনো আকাশকুসুম। যদি তিনি তার শ্বশুর মশাইকে রাজি করাতে পারেন তাহলে এনারাও মানবেন। এই পুরো বিরক্তিকর আলোচনার পরে ম্যাকিথের মনে হলো সেদিন সন্ধ্যাবেলা মিলারের বাড়িতে গিয়েই সব গণ্ডগোল হয়ে গেছে। হয়তো ওই বুড়োর পক্ষে তার সব পরিকল্পনা বেশি আধুনিক হয়ে গিয়েছে। বুড়ো হজম করতে পারেনি। সেই বোকা বোকা রসটাইলের গল্পটা মনে পড়ল। আর সব রাগ গিয়ে পড়ল সেই টক নামক ভদ্রলোকের ওপর, যিনি এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। ম্যাকিথের অতীতের ব্যাপারটা ঘোলাটে, তেমনি ঘোলাটে তার এই বিক্রির জিনিস জোগাড় করার পন্থা। সেই কারণেই সম্মানিত ন্যাশনাল ক্রেডিট ব্যাংক তার সাথে ব্যবসা করতে দোনোমনো করছে। এটা ম্যাকিথের মাথায় আসেনি। এই অতি সহজ কথাটা তাকে বললেন ফ্যানি ক্রাইসলার। পরের মিটিংয়ে নতুন কিছু বলা ছিল না ম্যাকিথের। এদিন স্বীকার করতেই হলো মিস্টার পিচামের সাথে তার মুখ দেখাদেখি বন্ধ। কথাটা শুনে হথর্ন আর মিলার যেন চমকে উঠলেন। ম্যাকিথকে বেরিয়ে যেতে বললেন না বটে, কিন্তু এরপরে তারা বেশ কিছু অসুবিধাজনক প্রশ্ন করলেন কোনো রাগঢাক না রেখেই। বোঝাই যাচ্ছিল ওনারা খুবই মনক্ষুণ্ণ হয়েছেন। ম্যাকিথের সব পরিকল্পনা ওনাদের সত্যি মনে ধরেছিল, আর ওনারা স্বপ্ন দেখছিলেন লাভজনক বেশ নতুন কিছু ব্যবসা ফাঁদার। কয়েক সপ্তাহ পর ম্যাকিথের কানে এলো ওনারা ক্রেস্টন দোকানের মালিকের সাথে কথা বলছেন। আরও মুষড়ে পড়লেন ম্যাকিথ। এই ক্রেস্টনের সব দোকান দেখেই স্বপ্ন দেখেছিল ম্যাকিথ। তাদের সুদৃশ্য সব দোকান শহরের সুন্দর জায়গায় অবস্থিত, আর সব দোকানেই সুন্দর সব সামগ্রী। মনের কোণে আশা ছিল একদিন এই ক্রেস্টনকে বাধ্য করবেন ম্যাকিথের কাছে বশ্যতা স্বীকার করতে,
আর এখন শুনতে হচ্ছে ক্রেস্টন নতুন করে টাকা লগ্নি করছে আর চমৎকার সব নতুন স্কিম নিয়ে আসছে বাজারে। ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছে বিশেষ সপ্তাহ কিনলেই চমক। বোঝাই যাচ্ছে ম্যাকিতের সব পরিকল্পনা চুরি হয়ে গেছে। ওই দুই বুড়োকে বিশ্বাস করা উচিত হয়নি। এখন মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কেন? ফ্যানির কাছে ফেটে পড়ল ম্যাকিথ। কেন সবাই আমাকে ঠকানোর জন্য বসে আছে? আমি সম্মানের সাথে কাজ করবার চেষ্টা করি। আমি কখনো কোনো মারামারির রাস্তায় যাই না। একেবারে আইনসঙ্গতভাবে চলি, মানে যতটা আইনসঙ্গতভাবে চলা যায় আর কি। আমি আমার অতীত মুছে ফেললাম, একটা 5 কামরার বাড়ি ভাড়া করলাম, বেশ সুবিধাজনক একটা বিয়ে করলাম, আর তারপর দেখলাম আমাকে এভাবে ঠকানো হলো। তার মানে এইভাবে ঠকাটাই আমি এতদিন যে সব কাজ করে এসেছি তার তুলনায় বেশি ঠিক? এরা তো অনেক বড় শয়তান। আমরা ছোটখাটো অপরাধী, এদের তুলনায় তো নস্যি। দুবার 24 ঘন্টার মধ্যে দুবার এরা তোমার টাকা পয়সা, বাড়ি ঘর, এমনকি তোমার জুতো জোড়াও বেমালুম হাপিস করে দিতে পারে। আর কিভাবে পারে? পারে কোনো বেআইনি কাজ না করে। এমনও হতে পারে এসব করে এরা ভাবে এরা এদের কর্তব্য করেছেন। প্রতারণার শিকার হয়েছেন ম্যাকিথ। তিনি ভেঙে পড়েছেন। নিজের ওপরেও আর আস্থা নেই। কয়েক ঘন্টা লন্ডনের রাস্তায় ঘুরে ঘুরে বেড়ালেন ঘোড়ার গাড়ি চড়ে। মাথার মধ্যে দাপাদাপি করছে নানা রকম চিন্তা। চারপাশে মানুষের ছোটাছুটি ব্যস্ততা তাকে অনেকটা শান্ত করল। তবে বলা বাহুল্য এখন ম্যাকিথের জীবনের অন্যতম সবথেকে অন্ধকার সময় কাটছে। আছে যে হাতখানি। সেসব দিনে ফ্যানি ক্রাইসলার হয়ে উঠেছিলেন ম্যাকিথের একটা বড় নির্ভরস্থল। ল্যাম্বেথে ওনার একটা বাড়ি ছিল, পুরনো আসবাব দিয়ে খুব সুন্দর করে সাজানো। একটা বাড়তি ঘরও ছিল সেখানে। অনেকটা সময় ম্যাকিথ কাটাতেন ফ্যানির দোকানে বসে। যেদিন নিজের বাড়ি ফিরতে চাইতেন না ম্যাকিথ, সেদিন ফ্যানি তাকে নিয়ে যেতেন নিজের বাড়িতে। চাইতেন না, ম্যাকিথ প্রায়ই বলতেন বাড়িতে প্রাতরাশ করার মতো কোনো খাবার তার বাড়িতে নেই। গ্রুচ অর্থাৎ ফ্যানি সব সময় সঙ্গীকে নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। সেটা ফ্যানি সুন্দরভাবে সামলেছিলেন। গ্রুচকে কিছুদিন তার থেকে দূরে থাকতে বলেছিলেন ফ্যানি। ফ্যানি ম্যাকিথের বিয়ের কথা কখনো তুলতেন না। তিনি জানতেন বিয়েটা করে ম্যাকিথ একেবারেই খুশি নন। পলির সাথে আজকাল তিনি দেখা সাক্ষাৎও করেন না। ফ্যানি এখন উৎসাহ নিয়ে তার দোকান ঢেলে সাজাতে ব্যস্ত। এটা করা এখন জরুরি। দোকানদারেরা অনিয়মিত পয়সা দেয়, কেউ বা একেবারেই কিছু দেয় না। তাদের কাছে আগের মতোই থেকে থেকে অনেক মাল পৌঁছে যাচ্ছে। কখনো যাচ্ছে হাতঘড়ি, কখনো চশমা, আবার কখনো তামাক খাবার পাইপ। তারাও বুঝে উঠতে পারছে না এত মাল নিয়ে তারা কি করবে। এক মহিলাকে দয়া পরবশে ম্যাকিথ একটা ছোট দোকানে কাজ দিয়েছিলেন। তার সাথে এমন একটা অবাঞ্ছিত ঘটনা ঘটল যে আরোই পরিষ্কার হয়ে গেল দোকানগুলোর এখন কি দুর্দশা। এই মহিলা ম্যাকিথের পুরনো বন্ধু, নাম মেরি সয়ার। তিনি জেনে গিয়েছেন যে ম্যাকিথ সদ্য বিয়ে করেছেন। কোনো কারণে তার মনে হয়েছে এই বিয়েটা করে ম্যাকিথ তার প্রতি অন্যায় করেছেন। তিনি এই নিয়ে গন্ডগোল পাকাতে শুরু করলেন এবং দোকানে যে খদ্দেররা আসেন তাদের কাছে ম্যাকিথের নিন্দে করতে লাগলেন। এদের মধ্যেও ভদ্রমহিলার কিছু অনুরাগীও ছিল। এই অনুরাগীরা কাজ করেন দর্পণ পত্রিকায়। এই পত্রিকার এক কর্মচারীকে এক দোকান থেকে একবার বার করে দেয়া হয়েছিল। তারপর থেকেই এনারা সব দোকানের ওপর নজর রেখে চলেছেন। এদের মনে প্রচণ্ড কুসংস্কার। এরা মনে প্রাণে বিশ্বাস করেন একবার আয়না ভাঙলে 7 বছর কপাল খারাপ যায়। আবার বাজারে এদের সমাজতন্ত্রী বলে ভাবেন অনেকে, কারণ এরা শুধু বেছে বেছে বড়লোকদের আক্রমণ করেন। এর কারণ কিন্তু অন্য কিছু নয়। বড়লোকদের সম্বন্ধে কুৎসা করলে বা গোপন তথ্য জানতে পারলে তাদের পরে ব্ল্যাকমেইল করা যায়। গরিবদের সেসব করে লাভ নেই। দুর্নামের ভয়ে বার করে দেবার মতো পয়সাই তাদের নেই। কাজী ম্যাকিথকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতেই হতো। সব পয়সাওয়ালা লোকেদের মতো তারও দুর্নামকে বড় ভয়। সুনাম থাকা খুব দরকার, আর বাজারে সুনাম না থাকলে সব দোকানের মালিককে নিশ্চিন্তে ঠকিয়ে যাবেন কি করে ম্যাকিথ? ফ্যানি ক্রাইসলারের অ্যান্টিকের দোকানে ম্যাকিথ মেরি সয়ারের সাথে একটা রফা করার জন্য বসলেন। ফ্যানি উপস্থিত ছিলেন সেই আলোচনায়। মেরি সয়ার সুন্দরী, সুগঠিতা, বয়স 20 আর 30-এর মাঝামাঝি। তিনি প্রথমে জানিয়ে দিলেন তার কাছে কোনো টাকা পয়সা নেই। ম্যাকিথ কয়েক বছর ধরে মেরির সাথে সম্পর্ক রেখে চলেছেন, আর এদিকে তার চোখের সামনেই ম্যাকিথ ফুলে ফুলে মধু আহরণ করে বেরিয়েছেন। আজ যখন মেরি জানতে পেরেছেন যে ম্যাকিথ একেবারে বিয়ে করে ফেলেছেন, তখন স্বাভাবিকভাবেই মেরি অত্যন্ত ক্ষুব্ধ
তার আর সমাজে মুখ দেখাবার উপায় নেই। মহিলা বিবাহিতা, ম্যাকেতি তাকে বিয়ে করতে জোর করেছিলেন। তার স্বামী এখন যুদ্ধে গিয়েছেন, স্বামীর প্রতি কোনো টানই নেই মহিলার। ম্যাকিট তাকে যে দোকান করে দিয়েছেন সেটাও কোনো কাজের নয়। মহিলার 2 সন্তান স্বামীরই দান। কিছু টাকা তার দরকার, যাতে তিনি অন্তত সেলাই করে এমন কিছু মেয়েকে কাজে রাখতে পারেন। সে টাকা না পেলে তিনি নদীতে ঝাঁপ দেবেন। তার এখন মাথা কাজ করছে না। রাগের মাথায় তিনি অনেক কিছুই বলে ফেলতে পারেন। ফ্যানি বোঝার চেষ্টা করলেন ব্যাপারটা দর্পণের দপ্তরে এর মধ্যেই চলে গেছে কিনা। কাকে কাকে তুমি কি বলেছ সেটা জরুরি, কিন্তু সহজে ধরা দেবার পাত্রী নন মেরি সয়ার। পরিষ্কার করে কিছুই বললেন না, যদিও ম্যাকিটকে ক্রমাগত দোষারোপ করে যাচ্ছিলেন। তিনি তার জীবনের শ্রেষ্ঠ বছরগুলি ম্যাকিটকে দিয়ে দিয়েছেন। যখন তার সাথে ম্যাকিটের প্রথম আলাপ, তখন তিনি সবেমাত্র 20 থেকে ফুল হয়ে ফুটে উঠেছেন। তার আগে একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো পুরুষ মানুষের সংস্পর্শে তিনি আসেননি। সে ঘটনা ঘটেছিল যখন তার বয়স 12। এখন ম্যাকিট যদি তাকে এভাবে ত্যাগ করে, তিনি আর কোনো পুরুষের ভালোবাসার পাত্রী হতে পারবেন না। বছরের পর বছর ম্যাকিটের জন্য দুশ্চিন্তা করতে করতে তার রূপ নষ্ট হয়ে গিয়েছে। তিনি থামার পর মুখ খুললেন ম্যাকিট। তিনি বললেন, তিনি মহিলাদের সম্পূর্ণ স্বাধীনতা দেবার ব্যাপারে বিশ্বাস করেন। তারা যদি কোনো পুরুষের হাতে নিজেদের তুলে দেন, তার দায়িত্ব ও ঝুঁকি সবই তাদের নিজেদের। মহিলাদের কোনো রকম অনুশাসনে বেঁধে রাখার তিনি ঘোর বিরোধী। ভালোবাসা কোনো চিরকালীন নীতিজ্ঞানের মতো ব্যাপার নয়, যতদিন আছে ততদিন উপভোগ করার জিনিস। মেরি আবার চিৎকার করতে লাগলেন। ম্যাকিট তাকে যে আনন্দ দিয়েছে সে কথা ম্যাকিট এখন তুলছে কেন? সে আনন্দ তো অন্য কেউ দিতে পারত, এমন কেউ যে তার ভালোবাসার মহিলাকে সম্মান করে। তিনি আগের দোকানে কাজ করতেন। ম্যাকিট দেখেছিলেন তখন তার ম্যানেজারেরা তাকে কেমন ওপরের পাটাতনের থেকে জিনিস আনতে পাঠাতেন। তাকে মই বেয়ে উঠতে হতো, আর নিচ থেকে তারা তার পায়ের দিকে তাকিয়ে থাকতেন। এসব দেখেই ম্যাকিট তাকে সেই দোকানের কাছ থেকে ছাড়িয়ে এনেছিলেন। এখন কেউ তার পায়ের দিকে তাকিয়ে থাকতে আগ্রহী নয়। সে অল্পবয়সী যুবা তাকে এই সব ঘটনা জানিয়েছেন, তিনি তাকে বলেছেন এই অনাগ্রহের কথা। ম্যাকিট একটা জুৎসই জবাব দিতে যাচ্ছিলেন। ফানি বুঝলেন একটু সাবধান হওয়া দরকার। বোঝাই যাচ্ছে ব্যবসার মন্দার কারণে এই শান্ত মহিলা এরকম মারমুখী হয়ে উঠেছেন। আর এইসব ভুসিমাল আমি কাকে বেচব? আমার সব খদ্দেরের ঘড়ির দরকার নেই। আমি মেয়েদের অন্তর্বাস বানিয়ে বিক্রির চেষ্টা করছি। মিসেস ক্র্যাব যদি এসে একটা পেটিকোট চান, আমি কি বলবো পেটিকোট তো নেই, ঘড়ি আছে, চলবে? আমি জানি ঘড়ি চুরি করে আনা বেশি সহজ। এই আমাকে একদম থামাবার চেষ্টা করবে না। আমি তোমার নতুন বউয়ের মতো বোর্ডিং স্কুলে পড়িনি বটে, কিন্তু আমিও বুঝি আমি এত কাছাকাছি একা করতে পারবো না। আমার দুটো ঝি লাগবে, আর তার মানে আমার টাকা লাগবে। এই চাপানুতো চলল অনেকক্ষণ ধরে, আর দুপক্ষই ক্লান্ত হয়ে পড়ল। মেরি একেবারে বাঘিনীর মতো লড়ে যাচ্ছিলেন। ফ্যানি প্রস্তাব দিলেন যে মেরির দোকানে অন্তর্বাসের ব্যবসার জন্য ম্যাকিট সাহায্য করবেন, যদিও তার কোনো দায় নেই, তাও করবেন। বিনিময়ে মেরিকে ম্যাকিটের সাথে সম্পর্কের ব্যাপারে একেবারে চুপ থাকতে হবে। এ কথা শুনে মেরি গভীর অবিশ্বাস নিয়ে ভুরু কুঁচকে ফ্যানির দিকে তাকিয়ে থাকলেন। তবু তিনি লোভীর মতো তাড়াতাড়ি হাত বাড়িয়ে চেক নিলেন। নিজের ভ্যানিটি ব্যাগে সেটা ঢোকালেন, তারপর কারো দিকে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যাপারটা সত্যি ভাবা যায় না। সন্ধেবেলা ল্যাম্প বেঁধে ফ্যানির সাথে বসে বলতে শুরু করলেন ম্যাকিট, এই দোকানদারেরা যেমন আছে তেমন থাকতে চায় না। আগে যদি কেউ একটা কামারশালা খুলতো, সেটা কামারশালাই থাকতো, আর এখন দেখো সে চাইবে অন্য কিছু করতে। যে গেঞ্জি বানায় তাকে পুরো দস্তুর দর্জির দোকান করতে হবে, নইলে সে দোকান উঠে যাবে। আবার যে দর্জির দোকান খুলেছে তাকে অনেক শাখা খুলতে হবে। বড় ব্যবসার ব্যাপারটাও একই রকম। রেস্টুরেন্টের চেন শপ ছিল ঠিকই, কিন্তু এখন তাদের আমার আইডিয়া চুরি করে ব্যাটাদের বড় হতে হবে। এটা এগোনো নয়, এটা আসলে পেছানো। আর এর কারণ হলো এখন সম্পত্তি আর সম্পত্তি নেই। আগে একটা লোকের যদি একটা বাড়ি বা দোকান থাকতো, সে সেখান থেকে লাভ পেত। আজ এসব হলো ক্ষতির কারণ, হয়তো বা একেবারে শেষ হয়ে যাবার কারণ। এই যখন অবস্থা, তখন মানুষের চরিত্র ঠিক থাকবে কিভাবে? ধরা যাক একটা লোকের সাহস আছে, পরিশ্রম করার ক্ষমতা আছে, কিছু টাকাও সে করেছে। আজ নতুন ব্যবসা ফাঁদলো আর সব গেল। সে খুব সাবধানী হলেও সব যেতে পারে। এখন সাহসের মানে হলো ধার শোধ করার ক্ষমতা, আর সাবধানতার মানে হলো ধার বেশি না করে ফেলা। যদি দেখো
একটা লোক ৩ বছর ধরে একই মত আঁকড়ে বসে আছে, তাহলে বুঝবে এই ৩ বছর সে বাস্তব দুনিয়াটা দেখেইনি। ফ্যানি চা বানালেন, রাতে পরার পাজামা পরে ফেললেন। এনার ত্বক, এমনকি পায়ের ত্বকও বাদামি। পলির ত্বকের থেকে কত আলাদা, ভাবছিলেন ম্যাকিথ। দোকানের ব্যবসা কিভাবে চালানো দরকার তা নিয়ে ফ্যানের নিজস্ব মতামত আছে। তার ধারণা, ম্যাকিথ যখন বিয়ে বা ব্যাংক কিছু থেকেই টাকা জোগাড় করতে পারলেন না, তার এখন এসব দোকান ছেড়ে দেওয়া উচিত। পায়ের ওপর পা তুলে চায়ের কাপ কোলে নিয়ে বসেছিলেন ফ্যানি। সেভাবে বসেই বললেন, দেখো, আমার দোকান অনেক বেশি ভালো চলে। গ্রুজ খুবই বুদ্ধিমান। ও বলে ওর কাছে সব আধুনিক যন্ত্রপাতি থাকলে ও অনেক কিছু করতে পারত। তা করতে যদি অনেক সময় লাগে মনে হয়, তাহলে একটা দুটো বড় কাজ করে পয়সা জমিয়ে নাও, তারপর সব জোগাড় করে ফেলো। কিন্তু ও কাজ করলে একেবারে আধুনিক সব যন্ত্র হাতে নিয়ে তবেই করবে। সেও তো চুরি হলো, বললেন ম্যাকিথ। হ্যাঁ, কিন্তু আধুনিক উপায়ে। যখন ওরা এ ব্যাপারে একমত হলেন, তখন প্রায় সকাল হয়ে গেছে। দোকানে যাবার আগে ফ্যানি তার বাড়তি জিনিস রাখার ঘর থেকে বার করে আনলেন অনেক বিছানার চাদর। সন্ধেবেলা সেগুলো বিছিয়ে বসলেন গ্রুজ, আর তার সাথে ব্যবসা করতে হলে কি শর্তে করতে হবে বলতে লাগলেন। ব্যাপারটা ম্যাকিথের ভালো লাগছিল না। এটা দেখে কষ্ট হচ্ছিল, এখন ফ্যানিও বুঝে গিয়েছে ব্যাংকের থেকে ঋণ বার করার ক্ষমতা ম্যাকিথের নেই। একেবারে সাংঘাতিক অধপতন, আর এখান থেকে ফেরার সব রাস্তা বন্ধ। কদিন পরে ম্যাকিথ আর গ্রুজ লিভারপুলে গেলেন। সেখানে তখন অপরাধ ও অপরাধ দমন এই নামে এক আন্তর্জাতিক প্রদর্শনী চলছে। দারুণ সব জিনিস দেখা গেল সেখানে। আধুনিকতম তালা বা সিন্দুক ভাঙা সরঞ্জাম সাজানো রয়েছে। কোনো স্বয়ংক্রিয় ঘণ্টা বেজে উঠেও লাভ নেই। যত জটিলভাবেই একটি তালা বানানো হোক না কেন, তা শুধু বাধা হয়ে দাঁড়ায় তাদের কাছে যাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। যারা ওস্তাদ, তাদের কাছে এসব ছেলে খেলা। সন্ধেবেলা হোটেলে ঝগড়া বাঁধল। গ্রুজ চায় ফরাসি মডেল, আর ম্যাকিথের পছন্দ ব্রিটিশ। আমরা ইংল্যান্ডে রয়েছি, রেগে বলে উঠল ম্যাকিথ। আর ব্রিটিশ লোক ব্রিটিশ জিনিসপত্র ব্যবহার করে। ফরাসি দেশের জিনিসকে এখানে আমরা প্রাধান্য দেব কেন? তা দিলে আর তো কোনো কথাই থাকে না। তুমি তো দেশাত্মবোধ কাকে বলে সেটাই জানো না। এসব জিনিসের নকশা বেরিয়েছে ব্রিটিশ মাথা থেকে, তৈরি করেছে ব্রিটিশ, আর তাই যে কোনো ব্রিটিশের কাছে এগুলোই সর্বশ্রেষ্ঠ। আমি অন্য কোনো কিছুর দিকে তাকাবই না। ওরা ওখানে দুটো অবধি থাকলেন, তারপর বেরোলেন। প্রদর্শনীর বাড়িতে ঢুকেই চট করে পাহারাদারকে বেঁধে ফেললেন। কিন্তু বাইরে পায়ের শব্দ শোনা মাত্র ম্যাকিথের সব সাহস শেষ হয়ে গেল। দরদর করে ঘামতে থাকলেন, চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। আর সঠিক চাবিটাও তখন বুঝতে পারছেন না। বোঝাই গেল ব্যবসাদার মশাই এই রকম কাজের জন্য যোগ্য নন মোটেই। অগত্যা গ্রুজকেই সবকিছু করতে হলো একা হাতে। তারা সফল হলেন ও পরদিন সকালে চুরি করে আনা সব সরঞ্জাম রাখা হলো ফ্যানির সামনে। ভবিষ্যতের জন্য সব পরিকল্পনা বানিয়েই রেখেছেন গ্রুজ তার অবসর সময়ে। তার পরিকল্পনা বহুবিধ, কোনো একটা বেছে কাজে লাগালেই হয়। এটা করলে একেবারে ছপ্পর ফুলে টাকা পড়বে, খুব গম্ভীরভাবে বললেন গ্রুজ। আর সম্পূর্ণ নিরাপদ, বিয়ে করার চাইতেও নিরাপদ। ম্যাকিথ স্কটল্যান্ড ইয়ার্ডে গেলেন। ব্রাউনের সাথে একটা ব্যাপারে পরামর্শ করতে হবে, কিন্তু জানতেন না তার জন্য কি অপেক্ষা করছে। কার নাম বললে গ্রুজ? শুনেই রেগে উঠলেন ব্রাউন। খবরের কাগজ পড়নি? রাগার যথেষ্ট কারণ ছিল তার। অপরাধ সামগ্রীর প্রদর্শনীতে যে চুরি হয়েছে তাই নিয়ে খবরের কাগজে প্রচণ্ড হইচই করেছে। চুরি করার সরঞ্জাম পুলিশের থেকেই কেউ চুরি করে নিয়ে গেল, এ নিয়ে প্রচুর রসিকতা করেছে তারা। ব্রাউন যুগপৎ আহত ও উত্তেজিত। তোমার কাছ থেকে কেউ কিছু নিয়ে নেবে এমনটা আমি কখনো হাত হতে দিয়েছি? তোমারও আমার কাজের ব্যাপারটা দেখা দরকার, পরিষ্কার খেলা দরকার। আমি স্বীকার করছি, তোমার দেয়া খবরের জোরে অতগুলো অ্যারেস্ট না করতে পারলে আমি এই চেয়ারে বসতাম না। তোমার সাথে আমার সম্পর্ক আজকের নয়, সেই যখন আমরা ভারতে ছিলাম তখন থেকে। এটা শুধু ব্যবসায়িক সম্পর্ক না। আর এখন তুমি বন্ধুত্বের যে মোদ্দা কথা, সেটা কি অস্বীকার করছো? আমার কাজটা আমি ভালোবাসি, তা না হলে এই কাজটা আমি করতাম না। আমি ইটগাথার মিস্ত্রি নই। আমার যা যোগ্যতা তাতে আমি একদিন কমিশনার হতে পারি। ওই জামার তারাগুলো আমাকে আকর্ষণ করে না। কিন্তু তাই বলে আমি বসে বসে দেখতে পারবো না যে ওই গাধা উইলিয়ামস যেখানে বসার যোগ্যই নয় এমন চেয়ারে বসছে। আমি কিছু শুনতে চাই না। 1 ঘন্টার মধ্যে চোরাই মাল আর চোর আমার হাতে চাই। চুপচাপ শুনছিলেন ম্যাকিথ। কাজটা সত্যিই খুব বেহিসেবি হয়ে গিয়েছে। বলার বিশেষ কিছু নেই। কেন এই কাজটা করতে বাধ্য হয়েছেন
সেটা বলা যেতে পারে বটে, কিন্তু লাভ কি? তোমার যদি টাকার দরকার থেকে থাকে, তা পাওয়ার অন্য রাস্তা আছে। একটু শান্ত হয়ে বললেন ব্রাউন। টাকা পেতে হলো কোনো ব্যাংকে যাও। ন্যাশনাল ক্রেডিট ছাড়াও অন্য ব্যাংক আছে। ম্যাকিত বললেন যে তার দোকান বা কোম্পানিকে কোনো ব্যাংক ধার দেবে না। তার এখন প্রথম দরকার লন্ডন শহরে বেশ সম্ভ্রম জাগানো একটা অফিস, আর তার জন্যও টাকার দরকার। এবার ব্রাউন যে কথাটা বললেন তাতে প্রমাণ হয় আসলে মানুষটি বেশ ভালো। তিনি নিজেই কিছু টাকা ধার দেবার প্রতিশ্রুতি দিলেন। পাপের রাস্তায় হাঁটবে কেন? যেন ম্যাকিতের বিবেককে প্রশ্ন করলেন তিনি। কারোরই সে রাস্তায় চলা উচিত নয়। ব্যাপারী তো আর চোর নয়। সে কেনে এবং বেচে, এই করে চোরের মতোই সে লাভবান হয়। আমরা যখন পেশাওয়ারে সেই ধান খেতে শুয়েছিলাম আর আমাদের মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে বুলেট চলে যাচ্ছিল, তুমি কি তখন একটা গাছের ডাল নিয়ে শিখদের দিকে তেড়ে গিয়েছিলে? যাওনি তো। সেটা একটা ভুল কাজ হতো। তুমি বলছো যে তোমার ব্যবসাকে প্রথমে এমন একটা জায়গায় আনতে হবে যাতে ব্যাংক এখানে টাকা লগ্নি করতে রাজি হয়। তাহলে সেটাই করো। তাহলে আগে আমার কাছে আসুনি কেন? যদি বন্ধুর থেকে টাকা ধার করতে লজ্জা করে, তাহলে আমাকে সুদ দিও, মিটে গেল। বাজার থেকে ধার নিলে যে সুদ দিতে তার থেকে বেশি দিও, ধরো 20 বা 25%। তাহলে তো এটাই দাঁড়াবে যে আমি নয়, তুমি আমাকে সাহায্য করছো। আমি জানি তুমি বেশ ভালো ব্যবসায়ী। আমি চাই না তোমার এরকম অবস্থা হোক যে ব্যবসা কিছুই করতে না পেরে তুমি চুরি করতে শুরু করে দাও। রুচের মতো লোকের সাথে কখনো মিশতে যেও না। ব্যাংকের কাছে যাও, অন্য সম্মানিত লোকদের সাথে ব্যবসা করো। ব্রাউনের কথা গভীরভাবে নাড়া দিল ম্যাকিতকে। জীবনের অনেক ঝড়ঝাপটা একসাথে সামলেছেন ম্যাকিত আর ব্রাউন। আজ ব্রাউনের কথা শুনে ম্যাকিত যেভাবে তাকালেন ব্রাউনের দিকে, তাতেই সব বলা হয়ে গেল। ব্রাউনকে জড়িয়ে ধরলেও অত কিছু বলা হতো না। তোমাকে আর কি বলবো ফ্রেডি, ধরা গলায় বললেন ম্যাকিত। উপদেশ দেবার লোক অনেক পাওয়া যাবে, কিন্তু তুমি আমাকে সত্যিকারের সাহায্য করলে। একেই বলে বন্ধুত্ব, সত্যিকারের বন্ধুত্ব, বন্ধুর হাত বাড়ানো। আমি এর বিনিময়ে তোমার থেকে শুধু একটা জিনিস চাইব, তুমি গ্রুচ বা ওহারার মতো লোকেদের সাথে মেলামেশা করবে না। যদি এখনই তা না পারো, যখন তোমার এইসব ঝামেলা কেটে যাবে, তখন তুমি ওদের থেকে দূরে সরে যাবে। আমি তোমাকে সাহায্য করছি কারণ আমি দেখতে চাই তুমি ভবিষ্যতে অন্য লোকজনের মাঝে আছো। তার মানে এই নয় সেটা কালকেই হবে কিংবা পরশু। আমি জানি এখন তোমার ওদেরকে দরকার, কিন্তু একদিন এর শেষ হতে হবে। এটা আমি চাই না, এটা আমার দাবি। চুপ করে দাঁড়িয়ে থাকলেন ম্যাকিত। তার চোখ জলে ভরে গেছে। খুশি হয়ে তিনি চলে গেলেন। ঠিক হয়েছে, পুলিশ এখনই গ্রুচের গায়ে হাত দেবে না। চুরির দায়ে অন্য একজনকে গ্রেফতার করা হবে। বিকালবেলা ম্যাকিত গিয়ে চোরাই মাল ফেরত দিয়ে এলো ব্রাউনের কাছে। ব্রাউন তার কথা রেখেছিলেন। তার পক্ষে টাকা জোগাড় করা সহজ ছিল না। তিনি বিভিন্ন ক্লাবে পুলিশ বাহিনী দিয়ে হানা দিলেন। টানব্রিজে মিসেস লেগজারের সেই আস্তানায় এরপরে যখন গেলেন ম্যাকিত, তখন মেয়েরা অভিযোগ জানালো যে তাদের টাকা থেকে টাকা কেটে নিয়েছেন মিসেস লেগজার। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই ম্যাকিতের হাতে পয়সা এসে গেল। এখন ম্যাকিত তার দোকানদারদের, যারা আসলে ওনার খদ্দের অনেক উন্নত করতে পারবেন, ওহারাকে সঙ্গে নিয়ে নিখুঁত পরিকল্পনা করলেন ম্যাকিত। নতুন বেশ কয়েকটা গুদাম ভাড়া করা হলো, বেশ বড় সবগুলি। ভারী লরি কেনা হলো। ছোট কয়েকটা শহরে কর্মচারীদের থাকার জন্য ঘর ভাড়া করা হলো। সেখানকার ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কিছু টাকাও রাখা হলো, যাতে দরকারে হাতের কাছে টাকা পাওয়া যায়। ওহারা প্রমাণ করল বয়স কম হলেও সে বেশ কাজের। খুব নিচু থেকে ধাপে ধাপে উঠে এসেছে ওহারা। একদম অল্প বয়সে সে দোকানের থেকে চুরি করত আর পরিচারিকা শ্রেণীর মেয়েদের নানা রকম কুকর্মে সাহায্য করত। যদি কোনো মেয়ে গর্ভবতী হয়ে পড়ে, তাহলে তাকে গ্রেফতার করা যায় না। এই ধরনের রক্ষা কবচ পাওয়ার ব্যাপারেও মেয়েদের সাহায্যের দরকার হয়। এখন অবশ্য নিজের সেই সব দিনের কথা মনে করতে চায় না ওহারা। ফ্যানির সাথে ওহারার ঠিক জমত না। ফ্যানির মতে অতিরিক্ত নারী সঙ্গ করে ওহারা নষ্ট হয়ে গেছে। ওহারাকে বিশ্বাস করতেন না ফ্যানি। তাছাড়া তার সাথে গ্রুচের ঝগড়া। লিভারপুলের ঘটনার পর ম্যাকি তো গ্রুচকে পছন্দ করেন না। ওরা মিটিং করতেন ল্যাম্বেথে, আর মিটিং শেষে ম্যাকি তার ওহারাকে সাথে করে নিয়ে চলে যেতেন। কাজেই ফ্যানির বুঝতে অসুবিধা হতো না, ম্যাকি তো ওহারাকে খুব একটা বিশ্বাস করেন না। একবার ওহারা ফিরে এসেছিলেন ফ্যানির সাথে রাত কাটাবেন বলে। সেদিন ফ্যানির আর ভদ্রতা করার উপায় ছিল না। ওহারাকে ফ্যানি কি চোখে দেখেন তা খুলে বলতেই হয়েছে। ফ্যানির সবথেকে যেটা খারাপ লাগে তা হলো ওহারা যেভাবে লুটের মাল ভাগ করে। এ ব্যাপারে সে একেবারে রক্তচোষা। তার নিজের কোনো লাভ না হলেও সে ফ্যানির ভাগ কম করে দেবার চেষ্টা করবেই। রাত জেগে জেগে ওহারা পরিকল্পনা বানাতো কিভাবে লোককে ঠকিয়ে টাকা হস্তগত করা যায়। এর জন্য ফ্যানি অনেক কুকথা বলেছেন ওহারাকে। ফ্যানির মতে এভাবে কোনো লাভ হয় না।
লিভারপুলের ঘটনার পর করাত রবার্ট পুলিশের হাতে ধরা পড়ল। এর ফলে তার দলের নেতার বিরুদ্ধে বলা যায় বিদ্রোহ ঘোষণা হয়ে গেল। বাজারে রটে গেল করাত রবার্টকে কেউ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। তার অনেক পুরনো কেসের ফাইল আবার নতুন করে খোলা হলো। লোয়ার ব্ল্যাকস্মিথ স্কোয়ারে যে নানা রকম গোলমাল শুরু হয়েছে, হাসতে হাসতে সে খবর দিল ওহারা। ফ্যানি ধমকে উঠলেন। তার মতে এটা কোনো মজার ব্যাপার নয়। এসব যদি সত্যিই ঘটে থাকে তাহলে তো খুবই চিন্তার ব্যাপার। আরে নেতাজি তো করাত রবার্টের সেলে গিয়ে হ্যান্ডশেক করে এসেছে, জানালো ওহারা। এই নেতা সত্যি রবার্টের সেলে গিয়েছিলেন ও বলে এসেছেন চিন্তা না করতে তিনি পাশে আছেন। এ কাজ করে তিনি প্রমাণ করেছেন যে তিনি নেতা হবার যোগ্য। ফ্যানি ক্রাইসলার অবশ্য ওহারা কথাকে গুরুত্ব দিতে নারাজ। লম্বা এক বিতর্ক চলল। দাঁতের ফাঁকে সরু একটা চুরুট চেপে চুপচাপ বসে থাকলেন ম্যাকিড। এই বিতর্ক শুনে বেশ মজা পাচ্ছিলেন তিনি। তার মনে আর ভালোবাসা অবশিষ্ট নেই, তবে ঈর্ষা রয়েছে। ওহারা যে ফ্যানির বিরাগভাজন হয়ে উঠেছে এটা দেখে তিনি বেশ খুশি। ফ্যানি বলছিলেন করাত রবার্টের গ্রেফতারের পর থেকে দলগুলোর মধ্যে ঝগড়া মারামারি চলছে আর থামারও কোনো লক্ষণ নেই। এর ফলে অনেকের ব্যবসা চৌপট হয়ে যাচ্ছে। অবশেষে ওহারা ফ্যানির কথা মানতে বাধ্য হলো। তাকে কথা দিতে হলো সে আর পুলিশের সাথে কোনো কারবার করবে না। এমনকি ম্যাকিডকেও রাজি হতে হলো কোনো নামকরা উকিলি সংস্থাকে সে কাজে লাগাবে এই দলের সদস্যদের গ্রেফতারের হাত থেকে বাঁচাতে। ম্যাকিড আবার আরও এক ধাপ এগিয়ে ঘোষণা করলেন তিনি নিয়মিত মাইনের ব্যবস্থা করে দেবেন। এরাও জীবনের সুরক্ষা চায়, বললেন ম্যাকিড। কোনো রকম লিখিত পড়িত ব্যবস্থা করে দিলে এদের ভালো লাগবে। এরাও নিশ্চিন্তে ঘুমোতে চায়। এই দুশ্চিন্তা নিয়ে থাকতে চায় না যে মাসের শেষে বাড়ি ভাড়া দিতে পারবে কিনা। এটা বোঝাই যায়। আমি অবশ্য একটু অন্যরকম আশা করেছিলাম। আমি ভেবেছিলাম এই ছোট দলটা আমাকে একটু অন্য চোখে দেখবে, ভাববে যে সবসময় আমি তাদের পাশে আছি। নেতা দলের মধ্যে শৃঙ্খলা বাড়ালে ছেলেরা কাছাকাছি আসে। সে যাই হোক, ছেলেরা যেমনটা চায় করবে। ওরা মাইনে চায়, ওরা মাইনে পাবে। ম্যাকিড ভেবে নিয়েছিলেন বাঁধা মাইনেই তার কাছে সস্তা পড়বে, কারণ এখন দোকানে মাল যোগান দিতে অনেক বেশি করে কিনতে হবে। আর এভাবে না ব্যবসা বাড়াতে পারলে কোনো ব্যাংক তার ব্যবসার ব্যাপারে আগ্রহী হবে না। দলের লোকেরা মনে করলো এই বাঁধা মাইনে পাবার ব্যাপারটাতে তাদের একটা জয়লাভ হলো, আর রাতারাতি ফ্যানি হয়ে গেল তাদের রানী। ব্রুচ দীর্ঘদিন ধরে এদের কাছে ফ্যানির গুণগান গেয়ে চলেছিল। ওহারার আবার এই গুণগান গেয়ে চলার ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি। তাদের নেতাকে সকলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে বাধ্য করেছেন ফ্যানি, এটাই জানল সবাই। নেতা প্রথমে নাকি মানতে চাননি, কিন্তু ফ্যানির বিরুদ্ধাচরণ করবার তার সাহস নেই, তাই নেতা সব মেনে নিয়েছেন। এই ব্যবস্থা কার্যকরী হবার পর ওহারা দলের চোরেরা আর স্বাধীন চোর থাকল না। তারা হয়ে পড়ল এক সংগঠিত ব্যবস্থার কর্মী, এবং তাদের এখনকার কাজের সাফল্য হয়ে দাঁড়ালো দলবদ্ধ প্রয়াসের ওপর ভীষণভাবে নির্ভরশীল। এক একজনের দক্ষতার এক এক দিকে। কেউ বা ব্লো পাইপ চালাতে ওস্তাদ, কেউ আবার এলাকাটা চেনে একেবারে নিজের হাতের তেলোর মতো, কেউ আবার চোরাই মাল লুকিয়ে রাখার ব্যাপারে সিদ্ধহস্ত। চুরির কাজটা মিটে গেলে আসতো দোকানদারেরা যারা আসলে ম্যাকিদের খদ্দের। তাদের সাথে থাকতো এমন সব লোক যারা সঠিক মাল বেছে নেবার ব্যাপারে ওস্তাদ। এরকমভাবে কাজ করাতে গেলে দুটি জিনিস খুবই জরুরি। এক, কাজ হওয়া চাই নিয়মিত, আর ঠিক তেমনই নিয়মিত দেওয়া চাই বেতন। দোকানে মাল কাটুক বা না কাটুক এদের ব্যস্ত রাখতেই হবে। দোকানে মাল বিক্রি হলো কি হলো না তা এদের মাথা ব্যথার কারণ হতে পারে না। একদিন রাতে ওহারা ব্ল্যাকস্মিথ স্কোয়ারে চলে যাবার পর ফ্যানি ম্যাকিডকে বললেন, তুমি এখন এদের আগের তুলনায় অনেক বেশি ভালোভাবে কাজ করাচ্ছ। এখন আর এদের ওপর তুমি রিভলভার বা ছুরি চালাতে পারবে না। তার দরকারও নেই। খিদে জ্বালাতেই ওরা একদম ঠিকঠাক কাজ করবে। এটা না অনেক বেশি ভালো। আজকের দিনে সব বড় বড় শিল্পপতি এটাই করে। ম্যাকিড সম্মতিসূচক মাথা নাড়লেন। তিনি ফ্যানির সব থেকে পছন্দের চীনা কার্পেটের ওপর পায়চারি করছিলেন। তার পকেটে কয়েকটা মুদ্রা ঝমঝম করছে। সেগুলো তিনি বাতাসে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন আর লুফে নিচ্ছেন। ওই সার্ধ শতাব্দীর লোক দুটি তাকে যে ধাক্কা দিয়েছিলেন তা অনেকটা কাটিয়ে উঠেছেন ম্যাকিড। এখন আবার তার মনে অসাধারণ নতুন সব পরিকল্পনা দানা বাঁধছে। এইসব পরিকল্পনা আকারে খুবই বড়, কিন্তু এইসব পরিকল্পনা উদ্ভব নিজের উপর অতিরিক্ত আস্থার থেকে নয়। এইসব পরিকল্পনা তাকে সম্ভাব্য সর্বনাশের হাত থেকে বাঁচাতে করেছেন ম্যাকিড। কেনার দিকটা এখন তরতর করে বাড়ছে। দোকান ভরে যাচ্ছে মালে। মাল রাখার তাকে আর জায়গা করা যাচ্ছে না। মেরি সায়ারের কাছে সেলাইয়ের কাজ করে যে মেয়েরা, তারা গভীর রাত অবধি এখন কাজ করছে। চামড়ার গাঁটরি থেকে তৈরি হয়ে যাচ্ছে জোড়ায় জোড়ায় জুতো। উল দিয়ে সোয়েটার বানাতে বসে গিয়েছে পুরো পুরো পরিবার। লেখার সরঞ্জাম, বাতি, কার্পেট, বাদ্যযন্ত্র সমেত দোকানগুলো এখন বোঝাই।
তবে ম্যাকিজ জানেন যে টাকা ব্রাউন ধার দিয়েছেন, তাতে এই ওহারার দলকে বড়জোর 6 মাস পোষা যাবে। এই অবস্থায় এমন পরিকল্পনা দরকার যা একমাত্র সম্রাট নেপোলিয়ন করতে পারতেন। এই বাইরে তো বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়িতে তো লেগেছে আগুন, সেটা ভুলো না। জ্যান্ত পুড়ে মরার চাইতে বাইরে গিয়ে ভেজা হয় কি দুয়ের তুলনা?